হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা করব ক্লাস 9 এর 49 পাতাতে কোষে দেখি 5.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। 5.1-এর 1, 2 আর 3-এর দাগে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সমাধান করব। আর এর আগের ভিডিওতে এই 5 নাম্বার চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিয়েছি। তো এই অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের অবশ্যই একবার কনসেপ্টে ক্লিয়ার করে নেওয়া উচিত। পুরো চ্যাপ্টারটার কনসেপ্ট সেখানে বোঝানো রয়েছে। তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে একবার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, বা একবার ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো প্রথমে 5.1-এর অঙ্কটা শুরু করা যাক। দেখো এখানে অঙ্কগুলোতে কি বলা রয়েছে, নিচের প্রতিটি ক্ষেত্রে সহ সমীকরণ গঠন করি এবং সমাধান করা যায় কিনা দেখি। তো 1-এর অঙ্কটাতে রয়েছে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসেব করে দেখছি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। এরপর এখানে 3টে পার্টে আমাদের অ্যান্সার বার করতে হবে। তো প্রথমে এতে যেটা রয়েছে সেটা করব। এখানে বলেছে সহজ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। তার মানে প্রথমে আমাদের কি করতে হবে, সহজ সমীকরণ গঠন করতে হবে। সহজ সমীকরণ গঠন করা আমরা শিখে নিয়েছি। তো প্রথমে কি করব, দেখো এখানে দুজনের বয়স বলা রয়েছে, সেটা হচ্ছে দিদি এবং বাবার। তাহলে যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে 2 চল বিশিষ্ট, আমাদেরকে এক্স ওয়াই এই দুটো চলরাশি ধরে নিতে হবে। তো প্রথমে আমরা কার বয়স ধরবো, বাবার বয়স আর দিদির বয়স। ঠিক আছে, তো প্রথমে আমরা ধরে নেব, ধরি বাবার, দেখো এখানে আমরা কিন্তু প্রথমে বর্তমান বয়স ধরবো, কারণ বর্তমান বয়সের সমষ্টি 55 বছর রয়েছে। তাহলে ধরি বাবার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর, এবং দিদির বর্তমান বয়স হচ্ছে কত, ওয়াই বছর। ঠিক আছে, দুটো বর্তমান বয়স আমরা ধরে নিলাম। এবার বলা রয়েছে বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। তার মানে কি, সমষ্টি মানে হচ্ছে এই যে বাবার বয়স আর দিদির বয়স দুটো মিলে হচ্ছে 55। তাহলে এখানে দেখো এটা হচ্ছে প্রথম শর্তানুসারে আমরা এখানে দুটো, যেহেতু সহজ সমীকরণ গঠন করব, দুটো সমীকরণ গঠন করব, তাহলে একটা প্রথম হবে আর একটা দ্বিতীয় হবে। প্রথমটার জন্য আমরা একটা টেবিল বানাবো, দ্বিতীয়টার জন্য একটা টেবিল বানাবো। তাহলে প্রথম শর্তানুসারে কি হবে, সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 55। বা কি করব, দেখো এটা কিন্তু আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে কি করে টেবিল বানাতে হয়। তার জন্য দেখো এখানে প্রথমে এক্স সমান লিখলাম 55 মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার এটার জন্য কিভাবে টেবিল বানাবো, এরকম একটা ছক করতে হয় যেখানে থাকে এক্স ওয়াই, আর আমরা তার জন্য 3টে মান নেব, 3টে নিলে আমাদের হয়ে যাবে। তো এখানে কি, যেহেতু আমাদের ডান দিকে ওয়াই রয়েছে, ওয়াই এর একটা করে মান নেব, তার জন্য এখানটা বিয়োগ করে এক্স এর যে মানটা পাবো সেটা ওপরে লিখবো। ঠিক আছে, ওয়াই এর মানটা আমরা ধরে নেব নিজেদের মতো করে, আর সেখান থেকে 55 থেকে সেই মানটা বিয়োগ করে এক্স এর মান যেটা পাবো সেটা এখানে লিখবো। ঠিক আছে, এবার দেখো 55 থেকে বিয়োগ, আমরা তো ওয়াই এর মান 0 থেকে শুরু করে 1, 2, 3 যে কোনো খুশি ধরতে পারি, কিন্তু আমরা যেহেতু 55 থেকে বিয়োগ করছি মোটামুটি একটা মাঝখানের মান ধরার চেষ্টা করবো। ঠিক আছে, তো 50-এর অর্ধেক হচ্ছে 25, তো আমরা 25 থেকে শুরু করি। তাহলে ওয়াই এর মান প্রথমে আমরা ধরলাম 25, তাহলে এক্স কত হবে, এক্স হচ্ছে 55 মাইনাস ওয়াই, আর ওয়াই এর মান 25, তাহলে 55 মাইনাস 25 কত হয় দেখো, আর 5 থেকে 2 হচ্ছে 3, আর 5 5 হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর একটা মান পেয়ে গেলাম 30। এরপর ওয়াই এর মান আমরা ধরতে পারি 30, তাহলে ওয়াই এর মান 30 ধরলে এক্স এর মান কত হবে, 55 মাইনাস 30, তাহলে 55 থেকে 30 বিয়োগ করলে কত হবে, 25 হবে। এরপর ধরবো 35, তাহলে তখন কি হবে, 55 থেকে 35 বিয়োগ, 55 থেকে 35 বিয়োগ করলে কত হবে, 5 5 0, আর 3 থেকে 5 হচ্ছে 2। ঠিক আছে, 20। তাহলে আমরা এই যে টেবিলটা বানালাম, এখান থেকে দেখো এক্স আর ওয়াই এর 3টে করে মান পেয়েছি, তাই তো। তো প্রথমে যেটা পেয়েছি এক্স হচ্ছে 30, ওয়াই হচ্ছে 25, তার মানে এখানে একটা বিন্দু পেয়ে গেলাম আমরা 30, 25। পরেরটার জন্য একটা বিন্দু পেলাম 25, 30, আর এটার থেকে একটা বিন্দু পেলাম 20, 35। ঠিক আছে,
তাহলে আমরা তিনটে বিন্দু পেয়ে গেলাম। এটা হয়ে গেল আমাদের প্রথম শর্তানুসারে এই তিনটে যে বিন্দু পেলাম সেটা থেকে আমরা পরে যখন লেখচিত্র অঙ্কন করব তখন সেখানে এই তিনটে বিন্দু বসাবো। এরপরে আমাদের করতে হবে দ্বিতীয় শর্তানুসারে আর একটা সমীকরণ আমাদের চাই। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি হবে দেখো, এখানে কি বলা রয়েছে, দেখো যে হিসেব করে দেখছি 16 বছর পরে বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ হবে। তাহলে 16 বছর হয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, তখন বাবার বয়স কত? বাবার বর্তমান বয়স হচ্ছে x বছর, তাহলে 16 বছর পরে বাবার বয়স কত হবে? x প্লাস 16। সেটা হচ্ছে বাবার যে বয়সটা হচ্ছে 16 বছর পরে x প্লাস 16, সেটা হচ্ছে দিদির যে বয়সটা হচ্ছে 16 বছর পরে তার দ্বিগুণ। তাহলে 16 বছর পর দিদির বয়স কত হবে? দিদির এখন রয়েছে y, 16 বছর পরে হবে y প্লাস 16। এবার বলা রয়েছে কি বাবার বয়সটা দিদির বয়সের দ্বিগুণ, অর্থাৎ দিদির বয়সের সাথে 2 গুণ করলে তাহলে বাবার বয়স পাবো। তার মানে এখানে হবে 2 ইন্টু y প্লাস 16। ঠিক আছে, এবার এখান থেকে আমরা x টা বার করবো, বা x প্লাস 16 সমান, এখানটা গুণ করলে কত হবে? একবার 2 এর সাথে y গুণ করবো, তাহলে হচ্ছে 2y প্লাস 2 এর সাথে 16 গুণ করলে কত হয়? 16 2 হচ্ছে 32, বা x সমান, এবার এইদিকে যে 16টা রয়েছে সেটাকে ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে কত হবে? 2y প্লাস 32, আর 16টা ডান দিকে চলে গেলে হলো -16, বা x সমান পাচ্ছি কত? 2y রয়েছে, আর এখানে সংখ্যা রয়েছে দেখো +32 আর -16, একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস। তো প্লাস মাইনাস অর্থাৎ চিহ্ন আলাদা, আলাদা চিহ্ন হলে আমরা কি করব? বিয়োগ করব, আর যে বড় তার চিহ্ন দেব। তাহলে এখানে 32 আর 16-র মধ্যে কে বড়? 32 বড়, তাহলে চিহ্ন অবশ্যই প্লাস হবে, আর 32 থেকে 16 বিয়োগ করলে হয় 16। ঠিক আছে, তাহলে x সমান হয়ে গেল 2y প্লাস 16। এবার এটার জন্য আমরা একটা টেবিল বানাবো। একইভাবে এখানে x আর এখানে y। এবার কি করব? y এর একটা করে মান নিব, তার জন্য x এর যে মান পাবো সেটা বসাবো। ঠিক আছে, তো y এর মান প্রথমে দেখো আমরা নিচ্ছি 10। 10 নিলে x এর মান কত হবে? 2 ইন্টু 10 প্লাস 16। 2 ইন্টু 10 মানে কত? 10 আর 2 হচ্ছে 20 প্লাস 16। দেখো 10 আর 2 হচ্ছে 20 প্লাস 16, তার মানে কত? 20 আর 16তে হচ্ছে 36। ঠিক আছে, এরপর আমরা y এর মান নিতে পারি 5। 5 নিলে কত হবে? 5 2 এ 10 প্লাস 16, 10 আর 16 যোগ করলে কত হয়? 16 আর 10 হচ্ছে 26। আবার y এর মান আমরা 0 নিতে পারি। y এর মান যদি 0 নিই তাহলে কত হবে? 0 আর 2 এখানটা হয়ে গেল পুরোটা 0 প্লাস 16, তার মানে কত হচ্ছে? 16। তাহলে এখান থেকে বিন্দুগুলো কি কি পাচ্ছি আমরা দেখো, একটা পেলাম 34,10, তারপরে পেলাম 26,5, আর তার সাথে পেলাম 16,0। ঠিক আছে, এবার কি করব আমরা? x অক্ষ আর y অক্ষ তৈরি করে এই বিন্দুগুলো বসাবো, আর বিন্দুগুলো বসানোর পরে আমরা দেখব কি যে সরলরেখাগুলো পাবো সেগুলো একটা বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তো এটা আমরা বুঝেছিলাম কি, দুটো সরলরেখা হলে পরস্পরকে ছেদ করে, না হলে সমান্তরাল হয়, আর না হলে একটার উপর একটা সমাপতিত হয়। ঠিক আছে, তো এখানে কি দেখবো? এখানে দেখবো যে পরস্পরকে ছেদ করছে, আর যখন পরস্পরকে ছেদ করে তখন সেই যে ছেদ বিন্দু যেটা, সেটাই হচ্ছে আমাদের সমীকরণের সমাধান, বা এখানে আমাদের যে অ্যান্সার x আর y এর মান। ঠিক আছে, দেখো এবার আমরা করব লেখচিত্রের সাহায্যে সমাধান। তো লেখচিত্রের জন্য আমাদের গ্রাফ কাগজে দেখবে এরকম x অক্ষ আর y অক্ষ থাকবে। তোমাদের যে গ্রাফ পেপারটা থাকবে সেখানে তোমরা যে কোনো একটা ঘরকে উলম্ব বরাবর সেটাকে y অক্ষ, অর্থাৎ এটার নাম দেবে y ও y ড্যাশ, আর যেটা অনুভূমিক সেটার নাম দেবে x ও x ড্যাশ। ঠিক আছে, এরপর দেখো এই যে বিন্দুগুলো আমরা পেয়েছি সেগুলোকে আমরা গ্রাফে বসাবো। তো তোমাদের কি, তোমাদের এরকম এই যে মাঝে দেখবে এরকম ছোট ছোট 5টা ঘর থাকবে, মানে 1 2 3 4 5, তারপরে আবার 6 7 8 9 10 এরকম করে থাকবে। তো আমি এখানে শুধুমাত্র 5 10 15 এগুলো লিখেছি, তোমাদের কিছু লেখার দরকার নেই, কারণ তোমরা তো এখানে মূল বিন্দু হিসেবে নিয়েই নেবে। এরপর দেখো আমাদের যে বিন্দুগুলো রয়েছে, প্রথমে কত রয়েছে? 30,25। তো সেটা কোথায় পাবো? 30, অর্থাৎ এখানে 5 10 15 20 25
30 পেয়েছি, ঠিক আছে। এবার 30,25 যখন হবে তখন উপর দিকেও আমাদের কত ঘর দিতে হবে, তোমরা গুনে গুনে যাবে, 30-এর পর থেকে 1 2 করে করে 25 অব্দি যাবে। বা যে মোটা ঘরগুলো দেখতে পাবে, যেগুলো একটা একটা মোটা থাকবে, নিচের গুলো মানে 0 থেকে 5-এর মাঝখানে যে দাগগুলো থাকবে সেগুলো একটু হালকা থাকে, আর তারপরের গুলো একটু মোটা থাকে, সেগুলো হচ্ছে 5 10 করে 15 এরকম করে হয়। তাহলে এখানে সোজা সোজা 30-এর এখানে সোজা পাবো 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, তারপরে এই যে 25-এর সোজা সোজা যেটা 25 আর 30, এখানে 30-এর সোজা আর এখানে 25-এর সোজা যেটা, সেটা হবে আমাদের কত, 30,25, ঠিক আছে, একটা বিন্দু পেলাম। পরেরটা হচ্ছে 25,30, তাহলে 25,30 কোথায় পাবো, দেখো এখানে রয়েছে 25, এই সোজা সোজা যাবো, আর এখানে যে 30-এর সোজা যে ঘরটা, আর এখানে হচ্ছে আমাদের 25-এর সোজা যে ঘরটা, এখানে পাবো আমরা 25,30, দুটো পেলাম। আর একটা রয়েছে 20,35, এখানে দেখো রয়েছে 20, উপরে এখানে রয়েছে 35, এখানটা হবে 20,35, ঠিক আছে। এবার এই 3 থেকে যখন যোগ করব তখন আমরা যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে এই যে 1 নম্বর যে টেবিলটা তার সরলরেখা। তাহলে এই 3 থেকে আমরা যোগ করব, যোগটা একটু বেশি দূর লম্বা পর্যন্ত করবে, এরকম করে আমরা যোগ করে একটা সরলরেখা পাবো, ঠিক আছে। তো এই সরলরেখাটার নাম আমরা দিয়ে দেব এ বি, যেহেতু দুটো সমীকরণ দুটো সরলরেখা পাবো তার জন্য একটার নাম এ বি আর একটার নাম সিডি দেব। দেখো এবার আমাদের রয়েছে পরের যেটা, সেটা হচ্ছে 36,10। তো 36 কোথায় পাবো, এখানে 35-এর ঠিক 1 ঘর পরে হবে 36, 10 রয়েছে। তো 10 তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, এখানে 10 রয়েছে, আর এখানে যে 36-এর সোজা সোজা যে ঘরটা সেটা হচ্ছে 36,10, ঠিক আছে, একটা পেলাম। এবার রয়েছে 26,5, তো এখানে 26 হচ্ছে এই 25-এর ঠিক পরে, আর এখানে 5-এর সোজা সোজা যে ঘরটা এটা হবে তাহলে 26,5, ঠিক আছে। তোমরা এই দাগগুলো কিন্তু মুছে দিতে পারো, এগুলো আর রাখার দরকার নেই, ছবিটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, এটা হলো 26,5। এবার হচ্ছে 16,0, তো 16,0 কোথায় হবে, 15-র ঠিক পরে হচ্ছে এখানে 16,0, কমা যেহেতু শূন্য রয়েছে তার মানে কি আমরা আর ওপর দিকে ওয়াইয়ের দিকে যাব না, এখানে 16 ঘর এলাম তারপরে 0, অর্থাৎ এখানেই হচ্ছে 16,0, ঠিক আছে। এবার এই 3 থেকে আমরা যোগ করব, দেখো যোগ করলাম, ভালো করে দেখো এই সরলরেখা দুটো কিন্তু পরস্পরকে ছেদ করেছে, তাই তো। আর তাছাড়া সমীকরণটা দেখেও আমরা বুঝতে পারছিলাম যে ছেদ করবে, সেটার জন্য যে সূত্রটা রয়েছে সেটা আমরা আগের ভিডিওতে বুঝেছিলাম, তাই তো। তাহলে এটার নাম দিচ্ছি এবার সি ডি। এবার দেখো এই যে বিন্দুটা হচ্ছে, এই যে বিন্দুতে ছেদ করছে, এটা তোমরা গুনে দেখবে যে এখান থেকে গুনতে শুরু করবে। দেখো যেহেতু 40-এর পরে হচ্ছে, এখানে তো একটা সোজা দাগ থাকবে, এই যে এরকম ভাবে, ঠিক এইভাবে একটা দাগ থাকবে, আর এইভাবে একটা দাগ থাকবে, ঠিক আছে। যে বিন্দুটা পাচ্ছ সেটা এদিকে ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে, আর এই নিচ বরাবর এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে সেটা তোমাদের দেখতে হবে। তো সেটা গোনার পর দেখতে পাবে যে এখানে 40-এর পরে 41, 42-এর সোজা সোজা এই ওপর দিকে যাচ্ছে, তার মানে এটার স্থানাঙ্ক হচ্ছে 42, আবার এদিকে দেখবে এই সোজা সোজা যে ঘরটা হচ্ছে সেটা হবে 13, তাহলে এটা হয়ে যাবে কত, 42,13। যে বিন্দুতে ছেদ করলো সেটা স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 42,13। তার মানে কি এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে দুটো সরলরেখা যেহেতু পরস্পরকে এই একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো, ওই যে বিন্দুর স্থানাঙ্কটা সেটা যেটা প্রথমে x স্থানাঙ্ক সেটা হচ্ছে x এর মান, আর যেটা y স্থানাঙ্ক সেটা হচ্ছে y এর মান, ঠিক আছে। তো এখান থেকে আমরা বুঝে গেলাম যে বাবার বর্তমান বয়স হচ্ছে 42 বছর আর দিদির বর্তমান বয়স হচ্ছে 13 বছর, ঠিক আছে। এটা এবার আমরা লিখে নেব। দেখো যখন লেখচিত্রটা অঙ্কন করবে তখন লেখচিত্রের পাশে এখানে লিখে দেবে বা নিচে কোথাও একটা লিখে দেবে যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক ঘর সমান হচ্ছে 1 একক, ঠিক আছে। কারণ আমরা 1 ঘর সমান 1 একক নিয়েছি যে ঘরগুলো আছে,
আর একইভাবে y অক্ষ বরাবর ওই একই হবে, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক ঘর সমানও হচ্ছে 1 একক। ঠিক আছে, তাহলে এই যে এটা আমরা পেলাম, সমীকরণ গঠন করা হয়ে গেল। এর যে অ্যান্সারটা আছে দেখো, সমীকরণ গঠন তার সাথে লেখচিত্র অঙ্কন। ঠিক আছে, পুরোটা হয়ে গেল। এবার বি তে কি রয়েছে দেখো, বলছে লেখচিত্রের সাহায্যে দেখি সহজ সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। তাহলে সেটার জন্য আমরা কি লিখবো দেখো, বি তে অ্যান্সারে লিখবে, এখানে এই যে বিন্দুটা পেয়েছো এটার একটা নাম দিয়ে দিতে পারো পি। ঠিক আছে, তো আমরা এটা লিখবো কি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা লিখতে বলেছে। তাহলে আমরা কি দেখলাম যে এবি ও সিডি সরল রেখা দুটি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, পি ব্র্যাকেটে লিখবে 42,13 বিন্দুতে ছেদ করেছে। অতএব সাধারণ সমাধান পাওয়া যাবে যেখানে হচ্ছে কি x সমান 42 আর y সমান হচ্ছে 13। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি এর উত্তরটা। এবার সি তে কি বলেছে, লেখচিত্র থেকে আমার দিদি ও বাবার বর্তমান বয়স লিখি। তো সি এর জন্য তোমরা কি লিখবে দেখো, অ্যান্সারটা আমি এখানটা লিখে দিচ্ছি। সি এর যে অ্যান্সারটা সেটা হচ্ছে, বলছে দিদির আর বাবার বর্তমান বয়স কত। তাহলে লিখবে যে দিদির বর্তমান বয়স কত হচ্ছে, সমান হচ্ছে 13 বছর। ঠিক আছে, এটা হচ্ছে দিদির বর্তমান বয়স। আর বাবার বর্তমান বয়স কত বছর, বাবার বর্তমান বয়স হচ্ছে 42 বছর। ঠিক আছে, তো এখানে এর যে একের যে অঙ্কটা ছিল পুরোটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা একটা সাধারণ সমাধান পেয়েছি। এবার আমাদের রয়েছে 2 আর 3 অঙ্কগুলো। তো দুটো সরলরেখার মধ্যে সম্পর্ক কি রেখেছি, যে দুটো সরলরেখা এরকম পরস্পরকে ছেদ করতে পারে বা সমান্তরাল হতে পারে বা একটার উপর আর একটা সমাপতিত হতে পারে, মানে একটা আর একটা দুটোকে দেখে বোঝা যাবে না যে আলাদা। তো বাকি যে দুটো অঙ্ক রয়েছে, প্রথমের অঙ্কটা এই নিয়মে হলো, বাকি একটা এরকম আর একটা এরকম হবে। ঠিক আছে, তো এবার আমরা 2 এর অঙ্কটা দেখে নিই কি হবে। দেখো 2 এর অঙ্কটাতে কি রয়েছে, মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। তার মানে 3টি পেন আর 4টি পেন্সিলের মোট দাম হচ্ছে 42 টাকা। আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন ও 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। মানে 9টি পেন আর 1 ডজন অর্থাৎ 12টি পেন্সিলের মোট দাম হচ্ছে 126 টাকা। তো এই দুটোর থেকে আমরা দুটো সমীকরণ পাবো। তার জন্য কি আমাদের এক্স ওয়াই ধরে নিতে হবে। সেটা কি ধরবো দেখো, অঙ্কের শেষে পিতে বলা রয়েছে একটি পেন ও একটি পেন্সিলের আলাদা আলাদা দাম কি হবে। তো সেটাই আমরা ধরে নেব, যে ধরি একটি পেনের দাম হচ্ছে এক্স টাকা ও একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা। ধরি একটি পেনের দাম এক্স টাকা ও একটি পেন্সিলের দাম হচ্ছে কত, ওয়াই টাকা। ঠিক আছে, দেখো এবার কি বলা রয়েছে, 42 টাকায় 3টি পেন 4টি পেন্সিল। তাহলে একটি পেনের দাম যদি এক্স টাকা হয়, 3টি পেনের দাম কত হবে, গুণ হবে, 3-এর সাথে এক্স গুণ হলে কত হচ্ছে 3x। আর একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা, তাহলে 4টি পেন্সিলের দাম কত হবে, একটার যদি ওয়াই হয় 4টি তার থেকে বেশি হবে, অর্থাৎ 4 দিয়ে গুণ হবে 4y। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি প্রথম যে শর্তানুসারে সেটা কত হবে, 3টি পেন অর্থাৎ 3x প্লাস 4টি পেন্সিল অর্থাৎ 4y, মোট হচ্ছে কত টাকা, 42 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 42। বা দেখো এখান থেকে আমরা এক্সটা বার করবো। তো এক্স বার করানোর জন্য বাকি সবাইকে এক্স বাদ দিয়ে সবাইকে ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে এই 4y কে নিয়ে যাই,
তাহলে বা হচ্ছে কত 3x সমান হচ্ছে 42 মাইনাস এই যে 4y সেটা ডান দিকে চলে গেল, বা x সমান x এর সাথে 3 গুণ রয়েছে, যখন ডান দিকে চলে যাবে কি হবে, ভাগ হবে। তাহলে হচ্ছে 42 মাইনাস 4y বাই 3। ঠিক আছে, এবার এটার জন্য আমরা একটা টেবিল বানাবো। একইভাবে টেবিল বানিয়ে নেব। এখানে হচ্ছে x আর এখানে y। এবার ডান দিকে যেহেতু y রয়েছে আমরা y এর একটা করে মান ধরবো, তার জন্য x এর মান বার করবো। তো দেখো প্রথমে আমরা y এর মানগুলো এমন ধরতে হবে যাতে এই উপরেরটা পুরো ক্যালকুলেশন করার পর 3 দিয়ে ভাগ করে একটা পূর্ণ সংখ্যা পাই। ঠিক আছে, যেমন খুশি ধরলে কিন্তু এখানে হবে না, ভগ্নাংশ যদি পেয়ে যাই সেটা তো আমাদের যাতে নিতে অসুবিধা হবে, তার জন্য পূর্ণ সংখ্যা করতে হবে। তো দেখো যদি y এর মান 0 ধরি তাহলে কত হবে, এখানটা হবে 42 মাইনাস 4 ইন্টু 0 বাই 3। তাদের সাথে 0 গুণ করলে কত হয়, 0 হয়। তার মানে 42 মাইনাস 0 সমান হয়ে যাচ্ছে 42 বাই 3। দেখো ভাগ করলে মিলে যাচ্ছে, 3 একে 3, 3 4 12, 14 হচ্ছে। তার মানে y এর মান 0 ধরলে আমরা x এর মান পাচ্ছি 14। ঠিক আছে, এবার 0 ধরেছি, এবার আরো অন্য কোনো সংখ্যা দেখো 1 ধরলে হয় কিনা, যখন 1 ধরবো তখন এখানে 0 এর পরিবর্তে হবে 1, মানে 42 মাইনাস 4 ইন্টু 1। যদি y এর মান 1 ধরি তার মানে হচ্ছে 42 মাইনাস 4, আর 42 মাইনাস 4 মানে কত, 42 এর থেকে 4 বিয়োগ করলে হয় 38, 38 বাই 3। কিন্তু দেখো 38 কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে আমরা y এর মান কিন্তু 1 নিতে পারবো না। তো এমন কোনো মান নিতে হবে যাতে বিয়োগ করে ভাগ করলে 3 দিয়ে মিলে যায়। ঠিক আছে, তো 1 নিতে পারবো না, 2 নেওয়াও যাবে না, আমরা 3 নিতে পারবো। দেখো 4 এখানে y এর মান যদি 3 নিই তাহলে কত পাবো, 42 মাইনাস 4 ইন্টু 3 বাই 3। ঠিক আছে, তাহলে 4 3 কত হয়, 4 3 হয় 12। তাহলে 12, 42 এর থেকে 12 বিয়োগ করলে কত হয়, 2 আর 2 এ মিলে যাচ্ছে 0, আর 4 এর থেকে 1 বিয়োগ করলে হয় 3। দেখো 30 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 10 হয়। তার মানে y এর মান 3 নিলে x এর মান হলো 10। ঠিক আছে, কেন হচ্ছে দেখো এই যে নিচে 3 রয়েছে না, প্রথমে যেহেতু আমরা 0 ধরেছি তাহলে 0 সাথে 3 যোগ করে 3 হয়, এরকম 3 3 যোগ করে করে যে মানগুলো হয় সেগুলো নিলে আমাদের কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো 0 প্লাস 3 3 হয়েছে, এবার 3 এর সাথে 3 যোগ করলে কত হয়, 6 হয়। তাহলে পরের মানটা আমরা অবশ্যই কত নেব, 6 নেব। দেখো 6 নিলে হয়ে যাবে, 6 4 কত হয়, 6 4 হচ্ছে 24। তাহলে 42 মাইনাস 24, 42 এর থেকে 24 বিয়োগ করলে কত হয়, 4 এর থেকে 12 হচ্ছে 8, হাতে 1 থাকলে 3, 3 এর থেকে 4 হচ্ছে 1, 18 বাই 3। 3 কত 18, 3 6 18। তাহলে এখানে যখন আমরা y এর মান 6 নিচ্ছি তখন x এর মান পাচ্ছি 3। দেখো তাহলে খুব সহজে পেয়ে গেলাম, এখান থেকে বিন্দুগুলো কি পেলাম, 14,0, 10,3 আর 3,6। প্রথমে x এর মান তারপরে y এর মান নিই। ঠিক আছে, এটা হলো প্রথম শর্তানুসারে। এবার আবার বা এখানে লিখবে যে দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে কত হবে, দ্বিতীয় শর্তানুসারে কি বলা রয়েছে দেখো, আমার বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন ও 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। মানে 9টি পেন কিনেছে, একটি পেন x টাকা, 9টি পেন কত হবে, 9x টাকা, প্লাস 1 ডজন পেন্সিল অর্থাৎ কত, 12টি পেন্সিল। তাহলে একটি পেন্সিল হচ্ছে y টাকা, 12টি পেন্সিল কত হবে, 12y টাকা। মোট কত টাকায় কিনেছে, 126 টাকায়। ঠিক আছে, এবার এখান থেকে x টা বার করে দেখো, বা এখানে প্রথমে 9x সমান কত হবে, 126 মাইনাস 12y, এই 12y ডান দিকে চলে গেল, বা x সমান কত হবে, 126 মাইনাস 12y বাই 9। ঠিক আছে, এবার এটার জন্য আমরা টেবিল বানিয়ে নিই। x y, এবার y এর এমন একটা মান নেব যাতে 126 এর থেকে এইটা বিয়োগ করে 9 দিয়ে ভাগ করলে মিলে যায়। তো দেখো এখানেও কিন্তু y এর মান আমরা 0 নিতে পারি, y এর মান 0 নিলে এখানটা মিলে যাবে। 0 নিলে কত হবে দেখো, 126 মাইনাস 12 ইন্টু 0 বাই হচ্ছে 9। তার মানে কত হচ্ছে, 12 থেকে 0 বিয়োগ, মানে 12 সাথে 0 গুণ করলে 0 হয়,
আর 126 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 126 হয়। সমান এখানটা হচ্ছে 126/9। ভাগ করলে দেখো হবে 9 একে 9, 10 11 12, 3 36, 9 4 36, তাহলে এখানে হলো 14। দেখো আমরা কিন্তু একই সংখ্যা পাচ্ছি, 0 ধরে 14 পেয়েছি, এখানেও 0 ধরে 14 পেয়েছি। ঠিক আছে, এবার পরেরটা ধরবো কত? পরেরটা এখানে 3 ধরলে কিন্তু হতে পারে, মানে 0 সাথে 9 যোগ করলে আমরা অবশ্যই পাবো, কিন্তু দেখে নিই একবার যে 3 ধরে হচ্ছে কিনা, যেহেতু এটা তো 3 রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি 3 লিখি তাহলে কত পাবো? 126 থেকে 12 3 হয় 36, বিয়োগ করলে কত হবে দেখো? 6 থেকে 6 হচ্ছে 0, আর 3 থেকে 2, 3 থেকে 2 হচ্ছে কত? 7 8 9, হাতে 1 যেটা আছে সেটা মিলে যাচ্ছে, মানে 90/9। দেখো হয়ে গেল কিন্তু 9 10 এ 90, তার মানে এখানে 3 ধরলে এটা 10 পাচ্ছি, একই পাচ্ছি, তার মানে পরেরটা আমরা অবশ্যই 6ই নেব। 6 নিলে কত হবে? 12, 6 হচ্ছে কি 72, তাহলে 126 থেকে 72 বিয়োগ করলে কত হয়? 72 বিয়োগ করলে হবে 2 এর থেকে 6 হচ্ছে 4, 7 এর থেকে 12 হচ্ছে 5, 1 মিলে যাচ্ছে, তাই 9। 9 6 54। দেখো এটা 6 ধরলে, আচ্ছা এখানে ভুল লিখেছি, এটাতে 3, এখানে 6 ধরে x এর মানটা 6 পেয়েছিলাম, এটা 6 হবে, 6,6। ঠিক আছে, এটাও দেখো 9 6 54 হচ্ছে, তাহলে 6,6। তাহলে বিন্দুগুলো আমরা কি কি পেলাম? এখানেও সেই একই বিন্দু পেলাম, 14,0, 10,3 আর 6,6। ঠিক আছে, 3টে বিন্দু পেয়ে গেলাম। এবার এটাকে আমরা কি করব? গ্রাফ কাগজে স্থাপন করব। দেখো তাহলে এবার ছক কাগজে স্থাপন করলে কি কি করব? 14,0 প্রথমটার জন্য 14,0, 10,3, 6,6। তাহলে 14 কোথায়? এখানে 5 10 15, তো 15 ঠিক আগে হবে 14,0, এটা হচ্ছে 14,0। তারপরে রয়েছে 10,3, এখানে 10,3 হবে কোথায়? 1 2 3, এখানে হচ্ছে 10,3। তারপরে রয়েছে 6,6, তো 5, আর এখানে ঠিক এক ঘর আগে হচ্ছে, এক ঘর পরে হচ্ছে 6। ঠিক আছে, তো ঠিক এরকম দেখতে একটা সরলরেখা কিন্তু তোমরা পাবে, যেটার নাম দিয়ে দিলাম এ বি। এটা পেলাম, দেখো এটা আমরা পেলাম প্রথমের সরলরেখাটার যে সমীকরণটা, সেটার লেখচিত্র। তো যে 1 নাম্বার যদি দাও, সেটা 1 নাম্বার সরলরেখার লেখচিত্র হচ্ছে এবি। এবার যদি 2 নাম্বার যে সমীকরণটা ছিল সেটার লেখচিত্র করো, সেটাও দেখবে ঠিক এখানেই হবে, কারণ আমরা একইভাবে প্রথমে কত নেব? 14,0, তারপরে 10,3, তারপরে 6,6। তো এখানে কি দেখবো? যে দুটো লেখচিত্রেই একটার উপর একটা সমাপতিত হচ্ছে। ঠিক আছে, আর এখানে তোমরা উপরে যখনই লেখচিত্র করবে তখনই সবসময় ওই আগের কথাটা লিখবে যে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক ঘর সমান হচ্ছে 1 একক, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক ঘর সমান হচ্ছে 1 একক। ঠিক আছে, তারপরে এই লেখচিত্রটা করার পরে লিখবে যে কি দেখলাম? দেখলাম যে সমীকরণ দুটির, এটা লেখচিত্র করার পর যেখানে খাতাতে সেখানে লিখবে যে সমীকরণ দুটির লেখচিত্র দুটি সরলরেখা। ঠিক আছে, দুটো সরলরেখা পাচ্ছি, দুটি সরলরেখা কি কি হচ্ছে? পরস্পর এবি সরলরেখায় সমাপতিত হয়েছে। সমাপতিত হয়েছে। ঠিক আছে, লেখচিত্র দুটি সরলরেখা পরস্পর এবি সরলরেখায় সমাপতিত হয়েছে। এবার যখন দুটো সরলরেখার একটা আর একটার উপর সমাপতিত হয়, তখন আমরা কি পাই? সেখান থেকে কি একটা নির্দিষ্ট সমাধান পাই, নাকি অসংখ্য পাই, নাকি কোনো সমাধান পাই না? এই তিনটে জিনিসই তো হয়, হলে একটা সমাধান পাই। না যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, তখন একটা যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুতে আমরা একটা নির্দিষ্ট সমাধান পাই। যখন দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তখন কোনো সাধারণ বিন্দু পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা কোনো সমাধান পাই না। আর যখন একটা আর একটার উপর সমাপতিত হচ্ছে, তার মানে কি প্রথম সরলরেখার উপর যতগুলো বিন্দু তুমি নিতে পারবে, দ্বিতীয় সরলরেখার জন্য সেই বিন্দুগুলোই নিতে পারবে, কারণ দুটো হচ্ছে একই সরলরেখা। সেক্ষেত্রে আমরা কি পাই? অসংখ্য সমাধান পাই। এই যে সরলরেখাটার উপর যতগুলো বিন্দু আছে, অসংখ্য বিন্দু রয়েছে, সেই অসংখ্য বিন্দুই হচ্ছে সমাধান। তাহলে সমাপতিত হয়েছে। এবার আমাদের বি তে যে আনসারটা রয়েছে সেটাতে কি বলেছে দেখো, তাহলে বি তে আমরা কি লিখবো?
এখানে বলা রয়েছে লেখচিত্রের সাহায্যে আরো দেখি যে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। তাহলে কি দেখছি, লিখবে যে যেহেতু সরলরেখা দুটি সমাপতিত হয়েছে তাই কি অসংখ্য সমাধান পাবো। অর্থাৎ সমাধান আমরা কিন্তু পাচ্ছি এখানে, কিন্তু সেটা অসংখ্য অসংখ্য সমাধান পাবো বলে সবার অ্যান্সার কিন্তু আলাদা হতে পারে। এবার দেখো সিতে কি বলা রয়েছে, সিতে বলা রয়েছে একটি পেন ও একটি পেন্সিলের আলাদা আলাদা দাম কি হবে, লেখচিত্র থেকে কি পাই সেটা দেখি। তো এখানে তাহলে আমরা যেহেতু কোনো সমাধান পেলাম না, সেখান থেকে এক্স এর মান ওয়াই এর মান কি বলবো, কিন্তু আমরা বলছি আবার যে অসংখ্য সমাধান পাবো, তার মানে নিশ্চয়ই একটা পেনের দাম একটা পেন্সিলের দাম বলতে পারবো, সেটা পাবো। দেখো এই যে বিন্দুগুলো পেয়েছো, তোমরা এগুলো ছাড়া অন্য বিন্দু ধরতে পারো, যদি এখানে ওয়াই এর মান আবার অন্য কিছু নাও তার জন্য এক্স এর মান পাও, সেই মানটাও কিন্তু হবে। কিন্তু এই যে 14,0, 10,3 আর 6,6, এটার মানে কি, যে এক্স এর মান 14 হলে ওয়াই এর মান 0, এক্স এর মান 10 হলে ওয়াই এর মান 3, এক্স এর মান 6 হলে ওয়াই এর মান 6। তার মানে এক্স এর মান মানে কি, এক্স এর মান মানে হচ্ছে একটি পেনের দাম। তার মানে একটি পেনের দাম 14 টাকা হলে একটি পেন্সিলের দাম হচ্ছে 0 টাকা। একটি পেনের দাম 10 টাকা হলে একটি পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা। একটি পেনের দাম 6 টাকা হলে একটি পেন্সিলের দাম হচ্ছে 6 টাকা। ঠিক আছে, তো এই শূন্যটা আমরা লিখবো না, কারণ যেটা ওয়াই এর মান পেন্সিলের দাম সেটা তো শূন্য হতে পারে না, কোনো একটা দাম রয়েছে, তার জন্য আমরা এই দুটো মানই কিন্তু নেব। ঠিক আছে, এটা এক্স ওয়াই এর একটা মান, যেহেতু অবশ্যই তো সরলরেখা এক্স অক্ষকে কোথাও না কোথাও ছেদ করবে, তার জন্য একটা মান তো শূন্য পাবোই, বা ওয়াই এর মানও আমরা শূন্য পাবো, কিন্তু সেটা আমরা অ্যান্সারে লিখবো না, অ্যান্সারে এই দুটোকেই লিখবো। তাহলে আমরা সিতে কি লিখবো, এখানে লিখবে যে যেহেতু অসংখ্য সমাধান পাওয়া যাচ্ছে তাই কি হবে, একটি পেনের দাম 10 টাকা হলে একটি পেন্সিলের দাম হচ্ছে কত টাকা, 3 টাকা। এখানে কিন্তু একটা আর একটার উপর নির্ভর করছে, যদি পেনের দাম 10 টাকা হয় তাহলে পেন্সিলের দাম 3 টাকা। আবার লিখবে যে একটি পেনের দাম 6 টাকা হলে একটি পেন্সিলের দাম হবে 6 টাকা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এই দুটো অ্যান্সারই আমরা বলতে পারি, যেহেতু এখানে দুটো বিন্দু পেয়েছি। তো এটা হলো অসংখ্য সমাধানের প্রথমেরটা আমরা পেয়েছিলাম একটা নির্দিষ্ট সমাধান, 2 নাম্বারটা মানে যে 2 এর অঙ্কটা সেখানে পেলাম অসংখ্য সমাধান। এবার পরেরটাতে 3-এর যে অঙ্কটা রয়েছে সেটা আরেকটা, যেটা অর্থাৎ কি যেখানে সরলরেখা দুটো সমান্তরাল হয়, সেখানে আমরা দুটো সরলরেখা পাবো, এবি আর সিডি পাবো, যে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। আর সমান্তরাল হলে কি, সমান্তরাল মানে কি, এই দুটো সরলরেখা কোনো জায়গাতে ছেদ করবে না, পরস্পর সমান্তরাল ভাবে চলতে থাকবে। তাহলে যেহেতু কোনো জায়গাতে ছেদ করছে না, তার মানে কি সেখান থেকে আমরা কোনো সমাধান পাবো না। দেখো তাহলে 3-এরটাতে কি রয়েছে, আজ স্কুলে আমরা যেমন খুশি আঁকবো, তাই আমি 2টি আর্ট পেপার ও 5টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি, কিন্তু দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি আর্ট পেপার ও 10টি স্কেচ পেন 28 টাকায় কিনেছে। ঠিক আছে, মানে কি একজন কিনেছে 2টো আর্ট পেপার প্লাস 5টা স্কেচ পেন 16 টাকায়, মানে 2টো আর্ট পেপারের দাম প্লাস 5টা স্কেচ পেনের দাম মিলে হচ্ছে 16 টাকা। এটা আগেরটার মতনই হবে সমীকরণটা। আর 4টা 10টার দাম হচ্ছে 28 টাকা। তো প্রথমে আমরা সেই দামগুলো ধরে নেব। তাহলে কি ধরবো, ধরি একটি কি কি রয়েছে, একটা রয়েছে আর্ট পেপার, তাহলে ধরি একটি আর্ট পেপারের দাম x টাকা ও একটি স্কেচ পেনের দাম হচ্ছে y টাকা। ঠিক আছে, দুটো দাম। এবার আমরা প্রথমে প্রথম শর্তে যেটা পাচ্ছি সেটা লিখি। তাহলে প্রথম শর্তে কি পাচ্ছি, দেখো কি বলা রয়েছে, দুটো আর্ট পেপার, একটার দাম হচ্ছে x টাকা, তাহলে দুটোর দাম কত হবে, দুটোর দাম হবে 2x, প্লাস তার সাথে 5টি স্কেচ পেন, একটি স্কেচ পেনের দাম হচ্ছে y টাকা, তাহলে 5টির দাম কত হবে, 5y টাকা। এই দুটো মিলে কত টাকা নিয়েছে, 16 টাকা নিয়েছে। তো এখান থেকে আমরা প্রথমে এক্সটা বার করি, বা একইভাবে দেখো 2x সমান কত করবো, 16 মাইনাস 5y, 5yটা ডান দিকে চলে গেল,
বা এবার কি, এই যে এক্স এর পাশে 2টা রয়েছে তাকেও ডান দিকে যেতে হবে, তাহলে আমরা এক্স এর মান পাবো। এক্স সমান হচ্ছে কত, 16 মাইনাস 5y বাই 2। ঠিক আছে, এবার এটার জন্য আমরা টেবিল বানাবো। দেখো এখানে এক্স ওয়াই, এবার ওয়াই এর একটা মান নিব এমন যাতে এক্স এর মানটা পূর্ণ সংখ্যা হয়। তো আমরা ওয়াই এর মান যদি শূন্য নিই, দেখো শূন্য নিলে হয়ে যাবে, শূন্য নিলে কি 5 ইন্টু শূন্য মানে পুরোটা শূন্য হয়ে যাচ্ছে। আর পুরোটা যদি শূন্য হয় তাহলে 16 থেকে শূন্য বিয়োগ করলে কত হয়, 16 হয়। আর 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 8 এ 16, মানে এখানটা হয়ে যাচ্ছে 8। তো 0,8 পেলাম। এর পরের মানগুলো কিভাবে নেব, এই শূন্যর সাথে এই 2টা যোগ করব, তাহলে 0 আর 2 যোগ করলে কত হয় 2, পরের মানটা অবশ্যই আমরা 2ই নেব। তাহলে 2 নিলে কত হবে, দেখো এখানে হবে 16 মাইনাস 5 2 হচ্ছে 10 বাই 2, 16 থেকে 10 বিয়োগ করলে কত হয় 6 বাই 2 সমান কত, 2 3 6। তার মানে আমরা এক্স এর মান পেলাম 3। এর পরের মানটা নেব 2 এর সাথে 2 যোগ করে, অর্থাৎ কত 4। 4 নিলে কত হবে, 4 নিলে আমরা এক্স এর মানটা মাইনাস পাবো। তাহলে কত পাবো, দেখো 16 মাইনাস 4 নিয়েছি মানে 5 4 এ 20, 16 মাইনাস 20 বাই 2 সমান কত, 16 থেকে 20 বিয়োগ, মানে একটা ছোট সংখ্যার থেকে একটা বড় সংখ্যা বিয়োগ করতে হচ্ছে। তার মানে অ্যান্সারটা অবশ্যই মাইনাসে আসবে, কারণ বড়টার চিহ্ন কি মাইনাস। তাহলে 16 থেকে 20 বিয়োগ কত হবে, 17 18 19 20, 4 হচ্ছে, দেখো 4 মাইনাস 4 বাই 2, তাহলে মাইনাস 4 বাই 2 মানে কত, 2, 2 এ 4 হয় আর যে মাইনাস চিহ্নটা রয়েছে সেটা থাকবে। তাহলে এক্স এর মান আমরা পেলাম -2। ঠিক আছে, তাহলে বিন্দুগুলো কি কি পাচ্ছি, বিন্দুগুলো পাচ্ছি 8,0, 3,2 আর -2,4। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিতীয় শর্তে। দ্বিতীয় শর্তে কি বলা রয়েছে, দেখো দোলা একই দোকান থেকে কি কিনেছে, 4টি আর্ট পেপার, একটির দাম 4x, একটির দাম x, তাহলে 4টির দাম কত 4x, প্লাস স্কেচ পেন কিনেছে 10টি, তাহলে 10টি স্কেচ পেনের দাম কত হবে, y এর সাথে 10 গুণ 10y সমান ওর নিয়েছে 28 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রথমে x বার করবো। দেখো একইভাবে 4x সমান হচ্ছে 28 মাইনাস 10y, বা x সমান কত হবে, 28 মাইনাস 10y বাই 4। ঠিক আছে, এটার জন্য একটা পেয়ে গেলাম। এবার টেবিল বানাবো। এখানে x আর y, এবার দেখো y এর মান, দেখো এখানেও শূন্য নিতে পারি, y এর মান শূন্য নিলে এখানটা শূন্য হয়ে যাচ্ছে, 4 7 28, তাহলে শূন্য নিলে এখানটা 7। এর পরের মানটা শূন্যর সাথে 4 যোগ করলে কত হয়, 4 হয়, কিন্তু আমরা 2 নিলেও কিন্তু এখানে পাবো, 10 2 এ 20 হচ্ছে, যদি 2 নিলে হয় তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই, 2 নিতে পারি। তাহলে 28 মাইনাস 20 সমান কত হচ্ছে 8, 8 বাই 4 মানে নিচে 4 রয়েছে, তাহলে 8 বাই 4 মানে কত হয় 2, তাহলে এখানে 2 নিলে 2 পেলাম। ঠিক আছে, এবার 4 নিতে পারি, কিন্তু 4 নিলে মাইনাস চলে আসবে, 4 নিলে মাইনাস চলে আসবে, কিন্তু অসুবিধা নেই, 4 আমরা নিতে পারি। 4 নিলে কি হচ্ছে, দেখো 28 মাইনাস 10 4 কত 40 বাই 4। ঠিক আছে, সমান কত হচ্ছে, বিয়োগ করলে 28 মাইনাস 40 মানে সে একই, একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যা বিয়োগ রয়েছে, মানে বিয়োগটা আমরা বড় থেকে ছোট করব, কিন্তু যেহেতু বড় সংখ্যাটার চিহ্ন মাইনাস রয়েছে তাহলে চিহ্নটা আমরা দিব মাইনাস। তাহলে 40 থেকে 28 বিয়োগ করলে কত হয়, 12 হয়, -12 বাই 4। তাহলে -12 বাই 4 মানে কত, 4 3 এ 12, তাহলে হচ্ছে -3। ঠিক আছে, এবার দেখো এটা দেখেই আমরা বুঝতে পারছি যে y এর মানগুলো যা নিয়েছে এখানেও যা নিয়েছে এখানেও সে একই নিয়েছে, কিন্তু তার জন্য x এর মান একই পাইনি। তার মানে কি, এখানে নিশ্চয়ই সমাধান অবশ্যই পাওয়া যাবে না, কারণ যদি y এর একটা মানের সাথে x এর ওই মানটা না মিলে যায় তার মানে কিন্তু সেগুলো কখনোই সমাধানের যোগ্য নয়, সমাধান করা সম্ভব নয়। ঠিক আছে, এবার দেখো গ্রাফটা আঁকলে আমরা কি পাবো। দেখো এবার লেখচিত্র অঙ্কনের জন্য আমি এখানে, দেখো আমাদের এক্স ওয়াই এর মানগুলো কেমন রয়েছে, 0 2 4 মানে খুব কাছাকাছি মান রয়েছে। এবার গ্রাফে যদি তোমরা ওই যে প্রথমে 0 তারপরে 1 2 3 4 5 করে নিতে যাও, সেখানে কিন্তু আমাদের গ্রাফটা একদম কাছে হবে, খুব ছোট একটা সরল রেখা পাবো, যেখান থেকে আমাদের বুঝতে অসুবিধা হবে। তার জন্য তোমরা কি করবে,
এক্স অক্ষ বরাবর 5 ঘরটাকে 1 নেবে, মানে যে শূন্যর পরে মোটা দাগটা আছে সেটাকে ধরবে 1। তার জন্য এখানে লিখে দিলেই হবে যে আমরা এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5 ঘর সমান 1 একক ধরেছি, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5 ঘর সমান 1 একক ধরেছি। মানে হিসেব অনুযায়ী যেটা আমাদের 5 হওয়ার কথা ছিল সেটা হবে 1, তারপর যেটা 10 হওয়ার কথা ছিল সেটা হবে 2, 15টা হবে 3, 20টা হবে 4, এরকম করে হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের প্রথম বিন্দু কত রয়েছে 8,0। তো 8,0 কোথায়, এখানে 7 অব্দি নিয়েছে, আর একটা নিতে হবে 8, তাহলে 8,0 একটা পেলাম। তারপর রয়েছে 3,2, তো 3,2 এখানে হবে 3,2। তারপর রয়েছে -2,4, এখানে মাইনাস, দেখো মাইনাস মানে কি এক্স অক্ষ বরাবর এদিকে আসতে হবে, তাহলে -1 -2,4, তার মানে উপর দিকে 4 ঘর, 1 2 3 4। ঠিক আছে, এইটাকে যোগ করলে আমরা পাবো প্রথম সরলরেখাটা। তো যোগটা করে নি, দেখো মোটামুটি এইভাবে যোগ হবে। ঠিক আছে, তোমরা তোমাদের গ্রাফে দেখবে, আমার খুব সোজা হচ্ছে না হাতে করার জন্য। আচ্ছা, এবার এটা হলো প্রথম সরলরেখা, এটার নাম দেবে এ বি। এবার দ্বিতীয়টার জন্য কত, দেখো একটা রয়েছে 7,0, তাহলে 7,0 হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে রয়েছে 2,2, 2,2 অর্থাৎ এখানে হবে 2,2। তারপরে রয়েছে -3,4, -3 এখানে, -4, -3,4 অর্থাৎ 1 2 3 4, এখানে 4-এর সোজা সোজা হবে 4। ঠিক আছে, তো দেখো এখানটা যখন আমরা যোগ করব ঠিক এইভাবে আসবে, ওর ঠিক পাশে পাশে আসবে এইভাবে। তোমরা যখন গ্রাফে করবে তোমাদের একদম সোজা আসবে সরলরেখাগুলো। তো এবি আর সিডিটা একদম এরকম আসছে, এই একটা এবি, তার পাশেরটা আসছে সিডি, তাহলে এবি সিডি পরস্পর আসছে কি সমান্তরাল। এবার সমান্তরাল হওয়া মানে কি, সরলরেখা দুটো কখনোই পরস্পরকে ছেদ করবে না, অর্থাৎ কি আমরা এখানে কোনো সাধারণ সমাধান পাবো না, সেটা এবার আমরা লিখে নেব। দেখো তাহলে বি এরটার জন্য কি লিখবে, এখানে লিখবে সমীকরণের লেখচিত্রে এবি ও সিডি পরস্পর সমান্তরাল, যেটা আমরা পেয়েছি, দুটো সরলরেখাকে পরস্পর সমান্তরাল পেয়েছি, অর্থাৎ কি কোনো ছেদবিন্দু নেই। আর ছেদবিন্দু যখন নেই তাহলে সেখান থেকে আমরা সমাধান কি করে পাবো, তাই কোনো সাধারণ সমাধান পাবো না। এটা হলো বি এরটা। আর সি তে কি বলেছে, একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেনের দাম পাই কিনা দেখি। তাহলে আমরা কি স্কেচ পেন বা আর্ট পেপারের দাম এখান থেকে পাবো, তাহলে কি লিখবো, একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেনের আলাদা দাম পাবো না। ঠিক আছে, তো এটা হলো আমাদের 5.1-এর 3-এর অঙ্ক। তাহলে আজকে বসে দেখি 5.1 পুরো কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে আবার সেটা বুঝিয়ে দেওয়ার। তো আজকে 5.1 কমপ্লিট হয়ে গেল, পরের দিন আমরা করব 5.2 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।